প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা যারা এডু ক্রিয়েটিভ চ্যানেলে চোখ রেখেছো তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনেই তোমাদের সেমিস্টার 3 পরীক্ষা দেবে, প্রস্তুতি ভালো চলছে। সেই প্রস্তুতির ফাঁকে ফাঁকে শিক্ষাবিজ্ঞান বিষয়ের কিছু এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমি সংক্ষিপ্ত ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি। মনোযোগ সহকারে এই ভিডিওগুলি দেখো। তোমাদের সামনে যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য এই ভিডিওগুলি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে, কারণ এখান থেকে অনেক প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পাবে, এ বিষয়ে নিশ্চিত থাকতেই পারো। তো সেই জন্যে আমি তোমাদের কাছে বারবার অনুরোধ করছি, এই ভিডিওগুলি একটু দেখে নাও, বিষয়গুলি মাথার মধ্যে রাখার চেষ্টা করো। তোমাদের পরীক্ষার আগে অর্থাৎ তোমাদের আর 3-4 দিনের মধ্যে বাকি যে সমস্ত এমসিকিউগুলি রয়েছে আমি তার ভিডিওগুলি নিয়ে আসবো, যার ফলে আমাদের পুরো সিলেবাসের উপর সমস্ত এমসিকিউ তোমরা দেখতে পাবে, যেগুলো তোমাদের পরীক্ষাতে প্রস্তুতি নিতে খুবই সাহায্য করবে। তাহলে চলো শুরু করা যাক। আজকের প্রথম যে প্রশ্ন রয়েছে, তফসিলি জাতি ও উপজাতি মানুষদের জন্য শিক্ষাগত এবং আর্থিক সুবিধার ব্যবস্থার কথা বলা হয়েছে সংবিধানে কত নম্বর ধারায়? 46 নম্বর ধারাতে, 31 ধারায়, 15 নম্বর, 28 নম্বর ধারা। তাহলে দেখো, তফসিলি জাতি এবং উপজাতি যে মানুষজন তাদের শিক্ষাগত এবং আর্থিক সুবিধার কথা কিন্তু বলা হয়েছে সংবিধানের অপশান এ 46 নম্বর ধারাতে। দুই যে প্রশ্ন হচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায়ের শিশুরা প্রাথমিক স্তরে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারবে, এ কথা বলা হয়েছে 16 নম্বর ধারা, 351 নম্বর, 350 ক আর 46 নম্বর ধারা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি 350 ক। তিনি যে প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধান অনুযায়ী যারা আর্থিক এবং সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া, অনুন্নত এবং দুর্বল শ্রেণীর মানুষ, তাদের আমরা কি বলে থাকি? বলছে তফসিলি জাতি, তফসিলি উপজাতি, অনুন্নত শ্রেণী, সংখ্যালঘু সম্প্রদায়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ তফসিলি জাতি। তারপর দেখো একটি স্তম্ভ মেলানো আছে, বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? 32 নম্বর ধারা, 350 বি, 15 এ, 45 নম্বর ধারা। তাহলে আমরা একটু মিলিয়ে দেখে নেব। 30-2 এই ধারা কিন্তু অর্থাৎ ধর্মীয় এবং ভাষার দিক থেকে যারা সংখ্যালঘু, এই অজুহাতে সাহায্য দানে রাষ্ট্র কোনো রকম বৈষম্য করবে না। এটি হচ্ছে কি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। 350 কি বলা হয়েছে? 350 বলা হয়েছে যে ডিতে ভাষাগত সংখ্যালঘুদের বিভিন্ন বিষয়ে স্বার্থ রক্ষার বিষয়টি অনুসন্ধানের জন্য বিশেষ অফিসার নিয়োগ করা হবে। 15 এতে আমরা কি দেখতে পাচ্ছি যে সরকার কোনো নাগরিককে লিঙ্গের ভিত্তিতে পার্থক্য করতে পারবে না, অর্থাৎ কোনো বৈষম্যমূলক আচরণ করতে পারবে না। এবং 45 নম্বর ধারাতে শিক্ষায় সমসুযোগের কথা বলা হয়েছে। তাহলে এই অপশানগুলো নিরিখে যদি আমরা দেখি, তাহলে মিলছে অপশান ডিতে, অর্থাৎ CDAB এই অপশানটি কিন্তু আমরা সঠিক উত্তর হিসাবে পাচ্ছি। এরপরে 5 যে প্রশ্নটি রয়েছে, কোন কমিশন সরকারি চাকরির ক্ষেত্রে ওবিসি সম্প্রদায়ের 27% সংরক্ষণের সুপারিশ করেছেন? এটা সুপারিশ হয়েছে, সুপারিশ হবে। তাহলে বলছে কোন কমিশন? বলবন্ত কমিশন, কোঠারি কমিশন, মন্ডল কমিশন, হালদার কমিশন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি মন্ডল কমিশন। তাহলে একটি বিষয় তোমরা মনে রাখবে যে সরকারি চাকরির ক্ষেত্রে ওবিসি সম্প্রদায়ের মানুষজনরা তারা কিন্তু 27% সংরক্ষণ পাবে। তাহলে এখান থেকে কতগুলো প্রশ্ন রয়েছে? তাহলে ওবিসি সম্প্রদায়ের মানুষেরা কোন ক্ষেত্রে? সরকারি চাকরির ক্ষেত্রে কত পার্সেন্ট সংরক্ষণ পাবে? 27% সংরক্ষণ পাবে। এটি কোন কমিশনে বলা হয়েছে? মন্ডল কমিশনে। হয়ে গেল। 6 দেখো যে প্রশ্ন হচ্ছে, বলছে UN দেবর এর সভাপতিত্বে গঠিত কমিশন SC/ST সম্প্রদায়ের জন্য কোন প্রকার স্কুল গড়ে তোলার কথা বলেছিল? কি কি? আদর্শ স্কুল, সর্বোদয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, নর্মাল স্কুল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশান এ আদর্শ স্কুল। এরপরে দেখো 7 যে প্রশ্ন রয়েছে, বিবৃতি এবং কারণ। বলছে শিক্ষাক্ষেত্রে পশ্চাৎপদতা অনগ্রসর শ্রেণীদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে প্রধান অন্তরায়। আর কি বলছে? সাংবিধানিক রক্ষা কবচ থাকা সত্ত্বেও শিক্ষার আঙিনায় পৌঁছানোর জন্য যে ন্যূনতম অর্থের প্রয়োজন, তার অপ্রতুলতাই এই শ্রেণীর মানুষজনকে শিক্ষাক্ষেত্রে পিছিয়ে রেখেছে। তাহলে দেখো, দুটো বিষয় যদি আমরা দেখি, কারণ এবং বিবৃতি, দুটোই কিন্তু সত্য। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে পশ্চাৎপদতা যে শ্রেণীর বা অনগ্রসর যে শ্রেণী, তারা কিন্তু আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে কিন্তু প্রধান অন্তরায় রয়েছে। আর সাংবিধানিক রক্ষা কবচ থাকা সত্ত্বেও তারা কিন্তু শিক্ষার আঙিনায় পৌঁছানোর জন্য যে ন্যূনতম অর্থের প্রয়োজন হয়, তার কিন্তু অভাব থাকার জন্য মানুষজন শিক্ষাক্ষেত্রে পিছিয়ে রয়েছে। তাহলে যদি আমরা দেখি, তাহলে অপশান এ উভয়ই সঠিক, মানে দুটোই সত্য। আর এর সঠিক কারণ। 8 যে প্রশ্ন রয়েছে, দেখো বিভিন্ন রাজ্যের অনগ্রসর উপজাতি সম্প্রদায়ের মানুষদের একত্রে আমরা কি বলি? তফসিলি জাতি, তফসিলি উপজাতি, সংখ্যালঘু সম্প্রদায়, কোনোটাই নয়।
তাহলে বিভিন্ন রাজ্যের অনগ্রসর উপজাতি সম্প্রদায়ের মানুষদেরকে আমরা কিন্তু একসঙ্গে তফসিলি উপজাতি বলে থাকি। এরপর 9 দেখো যে প্রশ্ন রয়েছে, একটি খুব ভালো প্রশ্ন। কি প্রশ্ন? শিক্ষার উন্নয়নে গুরুজন গাঁও যোজনা কোন রাজ্যে চালু হয়? আচ্ছা, এটাকে আরেকটি নাম আমরা জানি আদর্শ গাঁও যোজনা। বলছে মহারাষ্ট্র, উড়িষ্যা, আসাম, মধ্যপ্রদেশ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, আসাম। 10 যে প্রশ্ন রয়েছে দেখো, নারী শিক্ষা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য বিভিন্ন কমিটি এবং তাদের প্রতিষ্ঠানগুলিকে ঊর্ধ্বক্রমে সাজাও। কি রয়েছে? জাতীয় নারী শিক্ষা পরিষদ, হংস মেহতা কমিটি, ভক্তবৎসলম কমিটি। এদিকে হচ্ছে 1941, 1959, 1963। তাহলে যদি আমরা সাজাই তাহলে দেখতে পাবো নারী শিক্ষা পরিষদ কত না 1959 তৈরি হয়েছে। তাহলে এ 4। 2 কি? হংস মেহতা কমিটি। এখানে যদি আমরা দেখি হংস মেহতা কমিটি কত সালে তৈরি হয়েছিল? 1961-তে। তাহলে 3-এরটা কিন্তু 2 হচ্ছে। 4, 5 কি দেখছি? ভক্তবৎসলম কমিটি। এটি কত সালে? 1963-তে তৈরি হয়েছিল, অর্থাৎ 5, 6। তাহলে অপশান ডি হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। এরপরে দেখো পরে যে প্রশ্ন রয়েছে 11তে, SC ST ছাত্রদের বিশেষ কোচিং প্রকল্প কারা পরিচালনা করে বা কোন সংস্থা পরিচালনা করে? ইউজিসি, NCERT, AICTE, CBSE। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কারা হবে? না ইউজিসি। ইউজিসি কিন্তু কি করে না তারা বিভিন্ন ধরনের প্রকল্প তারা নিয়ে আসে। এই প্রকল্পের মাধ্যমে তারা কি করে না ছাত্রছাত্রী যারা পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ বা ছাত্রছাত্রী যারা রয়েছে বা SC ST সম্প্রদায়ের যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য স্পেশাল কোচিং স্কিম তারা কিন্তু নিয়ে আসে। এর মূল উদ্দেশ্য একটি, বিশ্ববিদ্যালয় বা কলেজ পর্যায়ে যে সমস্ত ছাত্রছাত্রী নেট বা জিআরএফ দিচ্ছে বা প্রবেশিকা পরীক্ষা বা উচ্চশিক্ষা সংক্রান্ত কোচিং, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ইউজিসি দেখভাল করে। পরে দেখো 12তে যে প্রশ্ন রয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য মৌলানা আজাদ শিক্ষা ফাউন্ডেশন কোন সালে প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, 1989 সালে। দেখো এই 1989 সাল মৌলানা আজাদের জন্ম শতবর্ষ। তার এই জন্ম শতবর্ষকে স্মরণীয় করে রাখার জন্য মৌলানা আজাদ শিক্ষা ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে 12টি MCQ প্রশ্ন এবং তার উত্তর আমরা আলোচনা করলাম। এরপরে আমরা 13তে যে MCQ প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব। দেখো 13তে আমরা দেখতে পাচ্ছি বিবৃতি সত্য মিথ্যার একটি বিকল্প রয়েছে। এই বিষয়টি আমরা একটু আলোচনা করব। প্রথম কি? EWS। এই বিষয়ে আমরা দেখব। বলছে সংরক্ষণ শুধুমাত্র জাতিগত ভিত্তিতে প্রযোজ্য। তাহলে EWS কি কি ক্ষেত্রে প্রযোজ্য সেই বিষয়টি আমাদেরকে এখানে বলা রয়েছে। আর কি বলছে? সংরক্ষণ EWS পারিবারিক আর্থিক বার্ষিক আয় 8 লক্ষ টাকার কম হতে হবে। আর কি বলছে? 103তম সংবিধান সংশোধনের মাধ্যমে EWS সংরক্ষণ চালু হয়। EWS সংরক্ষণ শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি চাকুরির জন্য প্রযোজ্য। এবার আমরা এক একটা বিবৃতিগুলোকে যাচাই করব। প্রথম কি রয়েছে? EWS অর্থাৎ EWS যে বিষয়টি, এই বিষয়টি একটু মনে রাখতে হবে। EWS কি? ইকোনমিক্যালি উইকার সেকশন। এটা তোমরা ফুল ফর্মটা একটু মনে রাখবে। EWS ইকোনমিক্যালি উইকার সেকশন। তাহলে এটি কি কি বিষয় রয়েছে একটু দেখে নেই। তাহলে EWS শুধুমাত্র জাতিগত ভিত্তিতে প্রযোজ্য। তাহলে এই বিষয়টি কিন্তু ঠিক নয়, এটি ভুল। আর কি বলেছে? EWS সংরক্ষণ পরিবারের বা অন্তর্ভুক্ত পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার কম হতে হবে। হ্যাঁ, এটি কিন্তু একটি ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে, এটি সত্য। বলছে 103তম সংবিধান সংশোধনের মাধ্যমে EWS সংরক্ষণ চালু হয়, এটি সত্য। দেখো 103তম সংবিধান সংশোধনী আইন 2019-এর মাধ্যমে চালু হয়ে কার্যকর হয়েছে 14 জানুয়ারি 2019 থেকে। এবার দেখো কি দেখতে পাচ্ছি আমরা। বলছি EWS শুধুমাত্র কেন্দ্র সরকার চাকরির জন্য প্রযোজ্য নয়, এটিও কিন্তু মিথ্যা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এক কথা যদি আমরা দেখি 2 আর 3 সত্য আর 1 আর 4 মিথ্যা, অর্থাৎ অপশান সি হচ্ছে গিয়ে আমাদের সঠিক উত্তর। এরপর দেখো 14তে যে প্রশ্নটি রয়েছে, ডক্টর BR আম্বেদকর ফেলোশিপ কোন শ্রেণীর ছাত্রদের জন্য প্রযোজ্য? সংখ্যালঘু, SC ST OBC। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, বি, SC। অর্থাৎ SC সম্প্রদায়ের ছাত্ররা যারা PhD করছে বা গবেষণা করছে তাদের জন্য কিন্তু এই ফেলোশিপ রয়েছে। 15তে যে প্রশ্ন রয়েছে, সংখ্যালঘুদের জন্য মাদ্রাসা আধুনিকরণ প্রকল্প কোন মন্ত্রণালয়ের উদ্যোগ? শিক্ষা মন্ত্রণালয়, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় আর ইউজিসি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়।
16তে যে প্রশ্নটি রয়েছে দেখো, বলছি প্রত্যেক ভারতবাসীর শিক্ষা, স্বাস্থ্য, চাকরি প্রভৃতি সামাজিক ক্ষেত্রতে স্বাধীনভাবে এবং সমানভাবে অংশগ্রহণ করার অধিকার আছে। কথাটা একেবারেই সত্য। বলছে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার মেরুদণ্ড বা মূল স্তম্ভ হলো শিক্ষিত, অধিকার সচেতন এবং কর্তব্যপরায়ণ নাগরিক। এটিও সত্য এবং সঠিক কারণ। তাহলে অপশান এ হচ্ছে গিয়ে সত্য এবং আর এর সঠিক কারণ। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, এনইপি 2020-তে সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য কোন বিশেষ পরিকল্পনা চালু হয়েছে? একলব্য মডেল, সামাজিক অন্তর্ভুক্তির উন্নয়ন, শুধুমাত্র স্কলারশিপ, বিশেষ কোনো পরিকল্পনা নেই। না, চালু রয়েছে কি সামাজিক অন্তর্ভুক্তির উন্নয়ন। এই পরিকল্পনার ভিত্তিতে কিন্তু সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। 18তে আমরা কি প্রশ্নটি দেখতে পাচ্ছি, ভারতীয় সংবিধানে যে ধারায় শিক্ষায় সমসুযোগের কথা বলা হয়েছে তা কি? 16 নম্বর, 29 নম্বর, 45 আর BC উভয়ই। তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান বি এবং সি উভয়ই। কারণ এই বিষয়টি আমরা এবার একটু বুঝবো। কারণটা কি না, কারণ দেখো ভারতীয় সংবিধানে যে দুটো ধারা বা আমাদের যে অপশানের যে দুটো ধারা আমরা দেখতে পাচ্ছি 29 এবং 45 দুটোই কিন্তু সঠিক। তাহলে অনুচ্ছেদ 29-এ বলা হয়েছে কি সংবিধান অনুযায়ী সংখ্যালঘু এবং বিশেষ গোষ্ঠী সম্পন্ন যে সমস্ত গোষ্ঠী শিক্ষা প্রতিষ্ঠানের রক্ষার অধিকার এবং শিক্ষায় সমান সুযোগ পাওয়ার তাদের অধিকার রয়েছে। 45 নম্বর ধারায় কি বলা হয়েছে না, রাষ্ট্রের যে নির্দেশমূলক নীতি রয়েছে সেখানে বলা হয়েছে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করতে হবে। অর্থাৎ এটিও কিন্তু শিক্ষায় সমসুযোগ। তাই অপশান বি এবং সি উভয়ই কিন্তু সঠিক। এরপরে দেখো একটি সুন্দর প্রশ্ন রয়েছে, 19-এর ঘটনাক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি বেছে নাও। দেখো এই যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি অর্থাৎ আমাদের স্বাধীনতার পরে যে কমিটি বা কমিশন তৈরি হয়েছে তাদের সময়কাল অনুযায়ী সঠিক ক্রমে সাজাতে বলছি। তাহলে স্বাভাবিকভাবে প্রথমে এসেছিল রাধাকৃষ্ণন কমিশন 1948-এ, তারপরে মুদালিয়ার কমিশন 1952, দুর্গাবাই দেশমুখ, তারপরে আমরা জানি 1959-এ, হংস মেহতা 61-তে, ভক্তবন্ধন 63 আর কোঠারি কমিশন 64। তাহলে অপশান এই কিন্তু সঠিক উত্তর। এরপর দেখো খুব সুন্দর একখানি প্রশ্ন বলছে, আর্ন হোয়াইল ইউ লার্ন এই স্কিমটি চালু হয় কাদের জন্য? শুধুমাত্র তফসিলিদের জন্য, শ্রেণী বৈষম্যের জন্য, শিক্ষায় সমসুযোগ, এ বি উভয়ের জন্য। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি শিক্ষায় সমসুযোগের জন্য। 21-এর যে প্রশ্ন, শিক্ষায় সমসুযোগের গুরুত্ব কি? গণতন্ত্রের সাফল্য, ব্যক্তির সুষম বিকাশ, সামাজিক ঐক্য আর সবগুলি সঠিক। তাহলে শিক্ষায় সমসুযোগের গুরুত্ব কিন্তু অপশান ডি সবগুলোই সঠিক। 22-এর থেকে যে প্রশ্ন রয়েছে দেখো, বলছে একজন শিক্ষাবিজ্ঞানের শিক্ষক নারী শিক্ষা বিষয়ে পড়াতে গিয়ে বিভিন্ন কমিটির কথা উল্লেখ করেছেন। তিনি যে বিভিন্ন কমিটি উল্লেখ করেছেন তার মধ্যে স্বাধীনতা পরবর্তীকালে যে নারী শিক্ষা বিষয়ক কমিটি প্রথম গঠন করা হয় তার সভাপতির নাম জিজ্ঞেস করলে 4 জন শিক্ষার্থী 4টে নাম বলছে, সেগুলির মধ্যে কোনটি ঠিক? দুর্গাবাই দেশমুখ, হংস এটা মেহতা হবে, আর ভক্তবৎসলম আর সাবিত্রীবাই ফুলে। তাহলে এর মধ্যে সঠিক উত্তর কী হবে? অবশ্যই কিন্তু অপশান এ দুর্গাবাই দেশমুখ। তাহলে এই ছিল 22টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন এবং তার উত্তর। অর্থাৎ আমরা যে ভারতীয় সংখ্যালঘু, তফসিলি জাতি এবং উপজাতিদের শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করছি। আজকে MCQ 2 অর্থাৎ পার্ট 1-এ কিছু আমরা MCQ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করেছি। পার্ট 2-তে আমরা কিছু MCQ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করলাম। এগুলি কিন্তু তোমাদের প্রস্তুতিতে খুবই সাহায্য করবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো। পরবর্তীকালে নতুন একটি ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসছি।